বন্ধুরা, দিল্লির এক বড় ব্যবসায়ী পরিবারে থাকা আরজা মালহোত্রা কোটি কোটি টাকার সম্পত্তির মালকিন ছিল। তার বাবা বিক্রম মালহোত্রা দেশের বিখ্যাত শিল্পপতি ছিলেন। বড় বড় কোম্পানি, অনেক কারখানা, আলিশান বাংলো, দামি গাড়ি। আরজার কাছে কোনো জিনিসের অভাব ছিল না। কিন্তু আরজার একটা অভ্যেস সবচেয়ে আলাদা ছিল। তাকে দেখানো একদম পছন্দ ছিল না। সে সবসময় সাধারণ কাপড় পরত, সাধারণ মানুষের সাথে বন্ধুত্ব করত এবং প্রায়ই তার বাবাকে বলতো, বাবা, টাকা সবকিছু নয়, আসল খুশি মানবিকতায় হয়। বিক্রম মালহোত্রা তার মেয়ের কথা শুনে হাসতেন, কিন্তু তাদের মনে একটা চিন্তাও ছিল। আরজা এখন ২৬ বছরের হয়ে গিয়েছে এবং পুরো পরিবার তার বিয়ে নিয়ে চিন্তিত হয়ে উঠেছিল। একদিন বিক্রম মালহোত্রা আরজাকে তার অফিসে ডেকে পাঠালেন। আরজা ভেতরে এসে বলল, বাবা, আপনি ডেকেছেন? বিক্রম মালহোত্রা চেয়ার থেকে উঠে জানালার কাছে গিয়ে বললেন, আরজা, এখন তোমার বিয়ে নিয়ে ভাবা উচিত। আরজা হালকা হেসে বলল, বাবা, বিয়ে করব, কিন্তু একটা শর্ত আছে। বিক্রম মালহোত্রা ভুরু তুললেন। কি শর্ত? আরজা গম্ভীর হয়ে বলল, আমি এমন ছেলের সাথে বিয়ে করব না যার আমার টাকার প্রতি ভালোবাসা আছে। আমার এমন মানুষ চাই যারা আমার প্রতি ভালোবাসা আছে। বিক্রম মালহোত্রা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, কিন্তু এটা কিভাবে জানা যাবে? আরজার চোখে একটা চমক দেখা গেল। আমি জানব। বিক্রম মালহোত্রা অবাক হয়ে বললেন, কিভাবে? আরজা হেসে বলল, একটু অদ্ভুত উপায়। বলো। আরজা ধীরে ধীরে বলল, আমি ঝি হয়ে সেই ছেলের বাড়িতে যাব। বিক্রম মালহোত্রা চমকে উঠলেন। কি? আরজা হেসে উঠল। হ্যাঁ বাবা, যদি ছেলেটা আমাকে আমার আসল পরিচয় ছাড়া সম্মান দেয়, তাহলে সেই আমার যোগ্য হবে। বিক্রম মালহোত্রা কিছুক্ষণ ভাবলেন। তারপর বললেন, তুমি সত্যিই এটা করতে চাও? আরজা মাথা নাড়ল। হ্যাঁ। কয়েকদিন পর বিক্রম মালহোত্রার এক পুরনো বন্ধু রঘুবীর শর্মা তাদের সাথে দেখা করতে এলেন। রঘুবীর শর্মার ছেলে আদিত্য শর্মা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। সাধারণ পরিবার, কিন্তু খুব সৎ এবং পরিশ্রমী। রঘুবীর শর্মা বললেন, বিক্রম, যদি তোমার ঠিক মনে হয় তাহলে আমি আরজার জন্য আদিত্যের সম্বন্ধ রাখতে চাই। বিক্রম মালহোত্রা হেসে বললেন, সম্বন্ধ তো ঠিক আছে, কিন্তু আগে একটা ছোট পরীক্ষা হবে। রঘুবীর শর্মা অবাক হয়ে বললেন, পরীক্ষা? বিক্রম মালহোত্রা বললেন, আমার মেয়ে একটু আলাদা। তিনি পুরো পরিকল্পনা বলে দিলেন। রঘুবীর শর্মা প্রথমে হেসে উঠলেন, তোমরা সত্যি অদ্ভুত কাজ করো। কিন্তু শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে গেলেন। কয়েকদিন পর আরজা তার চেহারা পুরোপুরি বদলে ফেলল। দামি কাপড়ের বদলে সাধারণ সুতির সালোয়ার, মুখে হালকা মেকআপও নয়, চুল সাধারণ বেনিতে বেঁধে নিল। এখন সে একদম গ্রামের গরিব মেয়ের মতো লাগছিল। তার নতুন নাম রাখা হল সীমা। এক সকালে আরজা, অর্থাৎ সীমা, আদিত্যের বাড়িতে পৌঁছাল। দরজা আদিত্যের মা সুনিতা শর্মা খুললেন। কে? আরজা ধীরে বলল, আমার কাজ লাগবে, ঘরের কাজ করব। সুনিতা শর্মা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন। আগে কোথাও কাজ করেছ? হ্যাঁ, করেছি। সুনিতা শর্মা বললেন, ঠিক আছে, ভেতরে এসো। বাড়ি খুব বড় ছিল না, একটা ছোট ড্রয়িং রুম, দুটো ঘর, সাধারণ আসবাব, কিন্তু বাড়ি খুব পরিষ্কার ছিল। আরজা মনে মনে ভাবছিল, এটাই সেই বাড়ি যেখানে আমাকে আমার জীবনসঙ্গীকে চিনতে হবে। তখন ভেতর থেকে একটা আওয়াজ এলো, মা, চা মিলবে? এটা আদিত্যের আওয়াজ ছিল। আদিত্য ঘর থেকে বেরিয়ে এলো এবং যেই তার নজর সীমা, অর্থাৎ আরজার ওপর পড়ল, সে একটু থমকে গেল। এ কে? সুনিতা শর্মা বললেন, নতুন কাজের মেয়ে। আদিত্য হালকা হেসে বলল, ও, নমস্কার। আরজা একটু অবাক হল। সাধারণত লোকেরা ঝিকে নমস্কার করে না। সে ধীরে বলল, নমস্কার। আদিত্য তার মাকে বলল, মা, আগে এদেরকে পানি দাও, এত দূর থেকে এসেছে। সুনিতা শর্মা হালকা মুখ বাঁকালেন, আরে থাক, আগে কাজ বুঝে নাও। কিন্তু আদিত্য নিজে গিয়ে রান্নাঘর থেকে পানি এনে সীমাকে দিল। আরজার মনে হালকা হাসি এলো। প্রথম ইমপ্রেশন ভালো। সুনিতা শর্মা বললেন, দেখো, সকালে ঝাড়ু, পোছা, বাসন এবং রান্নায় সাহায্য করতে হবে। হ্যাঁ, এবং ভুল হলে চলবে না। হ্যাঁ। আরজা কাজ শুরু করে দিল। সে সত্যিই পুরো মনে কাজ করছিল। সন্ধ্যায় আদিত্য অফিস থেকে ফিরল। সে দেখল সীমা এখনও রান্নাঘরে কাজ করছে। আদিত্য বলল, এত দেরি করে কাজ করছো? সীমা বলল, হ্যাঁ। আদিত্য বলল, বসো, একটু বিশ্রাম নাও। সুনিতা শর্মা তৎক্ষণাৎ বলে উঠলেন, আরে থাক, কাজ করতে এসেছে। কিন্তু আদিত্য বলল, মা মানুষ তো, একটু বিশ্রাম তো করা উচিত। আরজার হৃদয়ে প্রথমবার হালকা উষ্ণতা অনুভব হলো, কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি ছিল। কয়েকদিন সব ঠিক চলছিল, কিন্তু বাড়িতে আরেকজন মানুষ ছিল, আদিত্যের বোন প্রিয়া। প্রিয়া সীমাকে একদম পছন্দ করত না। সে প্রায়ই তির্যক কথা বলতো। আরে, ঠিক করে বাসন ধোয়াও জানো না? গ্রাম থেকে এসেছ নাকি?
এত ধীর কেন? কিন্তু আরজা চুপ করে থাকত। সে শুধু আদিত্যের আচরণ দেখছিল। একদিন একটা বড় ঘটনা ঘটল। সীমা অর্থাৎ আরজার ভুলে একটা দামি কাচের ফুলদানি ভেঙে গেল। এই ফুলদানি সুনিতা শর্মার খুব পছন্দের ছিল। আওয়াজ শুনে সবাই দৌড়ে এলো। সুনিতা শর্মা রাগে চিৎকার করে বললেন, তোমার জানা আছে এর দাম কত? প্রিয়া বলল, মা একে এক্ষুনি বের করে দাও। আরজা চুপ করে দাঁড়িয়েছিল। তখন আদিত্য সামনে এগিয়ে এলো। সে শান্ত গলায় বলল, মা ভুল হয়ে গেছে, এত রাগ কেন? সুনিতা শর্মা বললেন, তোমার জানা আছে এটা কত দামি ছিল? আদিত্য হেসে বলল, মা ফুলদানি দামি ছিল, কিন্তু মানুষ তার চেয়ে বেশি দামি হয়। পুরো ঘর একদম চুপ হয়ে গেল। আরজার চোখে হালকা জল এলো। কিন্তু গল্প এখানেই শেষ হয় না, কারণ সেই রাতে আরজা এমন কিছু শুনল যাতে তার পায়ের তলার মাটি সরে গেল এবং এখন তার পুরো পরিকল্পনা বদলে যাবে। সেই রাতে আরজা অর্থাৎ সীমা তার ছোট ঘরে বসেছিল। ঘরে একটা ছোট জানালা ছিল যা দিয়ে হালকা ঠান্ডা হাওয়া আসছিল। সারাদিন কাজ করে সে একটু ক্লান্ত ছিল, কিন্তু তার মনে একটা অদ্ভুত শান্তি ছিল। সে ভাবছিল, আদিত্য সত্যিই আলাদা মানুষ। এত বড় হৃদয় আমি খুব কম মানুষের মধ্যেই দেখেছি। তখন বাইরে ড্রয়িং রুম থেকে আওয়াজ আসতে লাগল। সুনিতা শর্মা এবং প্রিয়া নিজেদের মধ্যে কথা বলছিল। আরজার ঘরটা কাছেই ছিল, তাই তাদের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছিল। প্রিয়ার আগে বলছিল, মা আমার এই মেয়েটা একদম পছন্দ হয় না। সুনিতা শর্মা বললেন, আমারও না, কিন্তু কাজ তো ঠিক করছে। প্রিয়া বলল, কিন্তু আদিত্য ভাইয়ার আচরণ দেখেছ, কত যত্ন নেয় এর? সুনিতা শর্মা হালকা গলায় বললেন, ঠিক এই ভয়ই লাগছে। কেন? যদি আদিত্যের এর প্রতি ভালোবাসা হয়ে যায়? এটা শুনে আরজার হৃদয়ের ধড়কন বেড়ে গেল। কিন্তু পরের মুহূর্তেই প্রিয়া হেসে উঠল, মা আপনিও কি কথা বলেন? ভাইয়া এত বুদ্ধিমান, সে কাজের মেয়ের সাথে ভালোবাসবে? দুজনেই হাসতে লাগল। আরজা গভীর শ্বাস নিল। কিন্তু তখন দরজার আওয়াজ এলো। আদিত্য বাড়ি ফিরে এসেছিল। সে হয়তো কিছুক্ষণ বাইরে হাঁটতে গিয়েছিল। আদিত্য ভেতরে এসেই বলল, মা খাবার খেয়েছ? সুনিতা শর্মা বললেন, তোমার অপেক্ষা করছিলাম। সবাই খাবারের টেবিলে বসে গেল। আরজা রান্নাঘরে দাঁড়িয়ে সব দেখছিল। তখন আদিত্য আওয়াজ দিল, সীমা তুমি খাবার খেয়েছ? আরজা একটু ইতস্তত করে বলল, না। আদিত্য বলল, আগে খাবার খেয়ে নাও, তারপর কাজ করো। সুনিতা শর্মা তৎক্ষণাৎ বললেন, আরে আগে আমাদের খাবার তো দাও। আদিত্য হেসে বলল, মা 2 মিনিটে কি পার্থক্য হবে? আরজা চুপচাপ খাবার নিয়ে বসে গেল। তার মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সে ভাবছিল, এত ভালো মানুষ সত্যি দুনিয়ায় হতে পারে? কিন্তু সেই রাতেই এমন কিছু ঘটল যা সব বদলে দিল। প্রায় রাত 11টা হবে। আরজা পানি খেতে রান্নাঘরে এলো। তখন সে দেখল আদিত্য ফোনে কারো সাথে কথা বলছে। তার গলা একটু ভারী লাগছিল। আদিত্য ধীরে ধীরে বলছিল, হ্যাঁ ডাক্তার, আমি বুঝছি। আরজার মন সেদিকে চলে গেল। আদিত্য আবার বলল, কিন্তু এত টাকা আমি এত তাড়াতাড়ি কিভাবে জোগাড় করব? আরজা চমকে উঠল। আদিত্যের গলা আরও ধীর হয়ে গেল। দয়া করে বাবাকে এখনই বলবেন না, উনি এটা শুনে ভেঙে পড়বেন। আরজার হৃদয় জুড়ে ধড়কাতে লাগল। কিছুক্ষণ পর আদিত্য ফোন রেখে দিল। সে চেয়ারে বসে মাথা ধরে নিল। মনে হচ্ছিল সে খুব চিন্তিত। আরজা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর সাহস করে জিজ্ঞাসা করল, সব ঠিক আছে? আদিত্য একটু চমকে উঠল। আরে তুমি এখনও জেগে আছো? পানি নিতে এসেছিলে। আদিত্য হাসার চেষ্টা করল। সব ঠিক আছে, কিন্তু তার চোখ অন্য কিছু বলছিল। আরজা বলল, যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন। আদিত্য কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, তুমি চিন্তা করো না। কিন্তু আদিত্য কথা বদলে দিল, তুমি ঘুমিয়ে পড়ো, সকালে তাড়াতাড়ি কাজও করতে হবে। আরজা তার ঘরে চলে গেল। কিন্তু তার ঘুম চলে গিয়েছিল। সে সারা রাত ভাবছিল, আদিত্য এত চিন্তিত কেন? পরের সকালে বাড়ির পরিবেশ একটু আলাদা ছিল। আদিত্য তাড়াতাড়ি অফিস চলে গেল। সুনিতা শর্মাও একটু চিন্তিত লাগছিলেন। প্রিয়া বলল, মা ভাইয়া এত চিন্তিত কেন? সুনিতা শর্মা বললেন, জানি না, হয়তো অফিসের চাপ। কিন্তু সন্ধ্যায় সত্যি সামনে এলো। দরজায় একজন লোক এলো। সে ব্যাংকের কর্মী ছিল। সে সুনিতা শর্মাকে বলল, এটা কি আদিত্য শর্মার বাড়ি? হ্যাঁ। সেই কিছু কাগজ দিল। সুনিতা শর্মা পড়েই ঘাবড়ে গেলেন। এটা কি? লোকটি বলল, হোম লোনের নোটিশ। যদি পরের 2 মাসে টাকা জমা না হয় তাহলে ব্যাংক এই বাড়ি জব্দ করতে পারে। এটা শুনে বাড়িতে স্তব্ধতা নেমে এলো। প্রিয়া ঘাবড়ে গেল। মা এটা কি হচ্ছে? সুনিতা শর্মা বললেন, আমি তো কিছুই জানতাম না। ঠিক সেই সময় আদিত্য বাড়ি ফিরে এলো। সুনিতা শর্মা রাগে জিজ্ঞাসা করলেন, এসব কি? আদিত্য কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, আমি এই লোন নিয়েছিলাম। কিন্তু কেন?
আদিত্য বলল, বাবার পুরনো কারখানা বাঁচানোর জন্য। সুনিতা শর্মার চোখে জল এলো এবং এখন আদিত্য হালকা হেসে বলল, আমি চেষ্টা করছি সব ঠিক করার। কিন্তু আসল সমস্যা এখনও সামনে আসতে বাকি ছিল। আদিত্য আরও বলল, আর একটা কথাও আছে। সবাই তার দিকে তাকালো। আমাকে কোম্পানিতেও বড় সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। যদি পরের মাস পর্যন্ত প্রজেক্ট শেষ না হয় তাহলে আমার চাকরিও চলে যেতে পারে। এটা শুনে সুনিতা শর্মা চেয়ারে বসে পড়লেন। প্রিয়ার চোখে ভয় ছিল। বাড়ির পরিবেশ একদম ভারী হয়ে গেল। কিন্তু সেই সময় সবচেয়ে গভীর চিন্তায় ডুবেছিল আরজা। সে মনে মনে ভাবছিল, যে মানুষকে আমি পরখ করতে এসেছিলাম সে নিজেই এত বড় বিপদে। তার হৃদয়ে একটা বড় প্রশ্ন উঠছিল, এখন কি আমার সত্যি কথা বলে দেওয়া উচিত? যদি সে বলে দিত তাহলে এই সব সমস্যা এক মুহূর্তে শেষ হয়ে যেত, কারণ আরজার কাছে কোটি কোটি টাকা কোনো বড় ব্যাপার ছিল না। কিন্তু তারপর সে নিজেকে বলল, না, এখন না। যদি আমি এখন সত্যি বলে দিই তাহলে এই পরীক্ষা অসম্পূর্ণ থেকে যাবে। কিন্তু ঠিক সেই সময় আদিত্য একটা এমন সিদ্ধান্ত নিল যা আরজার হৃদয় পুরোপুরি বদলে দিল। রাতে খাবারের পর আদিত্য পরিবারকে ডাকল। সে গম্ভীর গলায় বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সবাই তার দিকে তাকালো। কি? আদিত্য বলল, যদি দরকার হয় তাহলে আমি বাড়ি বিক্রি করে দেব। সুনিতা শর্মা চমকে উঠলেন। কি? আদিত্য বলল, আমি চাই না আমার জন্য আপনারা বিপদে পড়েন। প্রিয়া কাঁদতে লাগল। ভাইয়া, এমন বলো না। কিন্তু আদিত্য শান্ত ছিল। ঠিক সেই সময় আরজার হৃদয় কিছু ভেঙে গেল। সে ভাবছিল, এত বড় হৃদয়, এত দায়িত্ব, এবং ঠিক সেই মুহূর্তে সে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নিল। এমন একটা সিদ্ধান্ত যা আসছে দিনগুলোতে সবার জীবন বদলে দেবে। কিন্তু গল্পে এখনও সবচেয়ে বড় মোড় আসতে বাকি ছিল, কারণ পরের দিন আদিত্যকে জানতে হবে যে মেয়েকে সে সাধারণ ঝি ভাবছে সে আসলে কোটিপতি শিল্পপতির মেয়ে, এবং যখন সত্যি সামনে আসবে তখন যা হবে তার কল্পনা কেউ করেনি। পরের সকালে বাড়ির পরিবেশ একটু ভারী ছিল। আদিত্য তাড়াতাড়ি উঠে গিয়েছিল। তার চোখে রাতের ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। সে চুপচাপ চা খাচ্ছিল। সুনিতা শর্মা রান্নাঘরে ছিলেন, প্রিয়া তার ঘরে, এবং সীমা অর্থাৎ আরজা ঝাড়ু দিচ্ছিল। কিন্তু তার মন কাজে কম এবং আদিত্যের সমস্যায় বেশি ছিল। সে মনে মনে ভাবছিল, এখন কি আমার সত্যি বলে দেওয়া উচিত? যদি বলে দিত তাহলে সব সমস্যা এক মুহূর্তে শেষ হয়ে যেত। কিন্তু তারপর সে নিজেকে বলল, না, এখন না। ঠিক সেই সময় দরজার ঘণ্টি বাজল। ত্রিং ত্রিং। প্রিয়া দরজা খুলল। বাইরে একটা দামি গাড়ি দাঁড়িয়েছিল। গাড়ি থেকে একজন স্যুট পরা লোক নামল। সে সোজা ভেতরে এসে বলল, এটা কি আদিত্য শর্মার বাড়ি? আদিত্য উঠে সামনে এলো। হ্যাঁ, আমি আদিত্য। লোকটি বলল, আমি মালহোত্রা গ্রুপ থেকে এসেছি। এই নাম শুনে আরজার হৃদয় জোরে ধড়কাতে লাগল। লোকটি একটা ফাইল আদিত্যকে দিল। আমাদের কোম্পানি একটা নতুন প্রজেক্ট শুরু করছে এবং আপনার সম্পর্কে বেশ ভালো রিপোর্ট পেয়েছি। আদিত্য একটু অবাক ছিল। কিন্তু আপনি আমার নাম কিভাবে বেছে নিলেন? লোকটি হেসে বলল, কারণ আপনি সৎ। ঘরে দাঁড়ানো সবাই চুপ ছিল। লোকটি আরও বলল, যদি আপনি চান তাহলে আপনি এই প্রজেক্টটির লিড হতে পারেন। প্রিয়া খুশি হয়ে বলল, ভাইয়া, এটা তো খুব ভালো কথা। কিন্তু আদিত্য একটু চিন্তায় পড়ে গেল। কিন্তু এতে কোনো শর্ত নেই তো? লোকটি বলল, একটা ছোট শর্ত আছে। কি? আপনাকে পরের 2 সপ্তাহের মধ্যে প্রজেক্ট শুরু করতে হবে। আদিত্য ফাইল বন্ধ করল। আমাকে একটু ভাবার সময় লাগবে। লোকটি বলল, ঠিক আছে, কিন্তু বেশি সময় নেই। সে চলে গেল। বাড়িতে খুশির ঢেউ বয়ে গেল। প্রিয়া বলল, ভাইয়া, এটা তো ভগবানের সাহায্য। কিন্তু আদিত্য এখনও শান্ত ছিল। আরজা সব দেখছিল। সে জানত এটা তার বাবার পরিকল্পনা। আসলে বিক্রম মালহোত্রা চুপচাপ আদিত্যকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তারা নিজের পরিচয় লুকিয়ে এটা করেছিলেন। আরজা মনে মনে ভাবছিল, বাবাও কামাল করেন। কিন্তু গল্পের সবচেয়ে বড় মোড় এখনও বাকি ছিল। দুপুরে একটা ছোট ঘটনা ঘটল। প্রিয়া তার বন্ধুদের সাথে বাইরে যাচ্ছিল। সে তাড়াতাড়ি তৈরি হচ্ছিল। তখন সে দেখল তার দামি সোনার চেন হারিয়ে গেছে। প্রিয়া জোরে চিৎকার করে বলল, মা! সবাই দৌড়ে এলো। কি হয়েছে? প্রিয়ার আগে বলল, আমার চেন হারিয়ে গেছে। সুনিতা শর্মা জিজ্ঞাসা করলেন, কোথায় রেখেছিলে? এখানে, টেবিলে। হঠাৎ প্রিয়ার নজর সীমা অর্থাৎ আরজার উপর গেল। সে রাগে বলল, হয়তো এই নিয়েছে। ঘরে স্তব্ধতা নেমে এলো। আরজা চমকে উঠল, আমি কিছু নিইনি। প্রিয়া বলল, বাড়িতে নতুন কে? সুনিতা শর্মাও সন্দেহ করে তার দিকে তাকাতে লাগলেন। সীমা, সত্যি বলো। আরজার চোখে জল এলো। আমি সত্যি কিছু নিইনি। কিন্তু প্রিয়া মানল না। মা, এর ব্যাগ চেক করো। আদিত্য তৎক্ষণাৎ বলল, থামো। সবাই তার দিকে তাকালো। আদিত্য শান্ত গলায় বলল, কারো উপর বিনা প্রমাণে অভিযোগ করা ভুল। প্রিয়া বলল, কিন্তু বাড়িতে আর কে আছে? আদিত্য বলল, এর মানে এই নয় যে সীমা চুরি করেছে। প্রিয়ার আগে বলল, ভাইয়া, আপনি সবসময় এর পক্ষ নেন কেন?
আদিত্য ধীরে বলল, কারণ ন্যায় বিচার জরুরি। তারপর সে সীমার দিকে তাকালো। যদি তুমি চাও তাহলে আমরা ব্যাগ চেক করতে পারি, কিন্তু আমার বিশ্বাস তুমি কিছু নাওনি। এটা শুনে আরজার চোখ থেকে জল বেরিয়ে এলো। কিছুক্ষণ পর প্রিয়া তার ঘরে গিয়ে হঠাৎ তার চেন আলমারির ভেতর পেয়ে গেল। সে নিজেই ভুলে গিয়েছিল। প্রিয়া ধীরে ধীরে বাইরে এলো, তার মুখ লজ্জায় নত হয়ে গিয়েছিল। ভাইয়া, চেন পাওয়া গেছে। আদিত্য শুধু বলল, ভালো। তারপর সে সীমার দিকে তাকালো। তুমি ঠিক আছো? আরজা মাথা নাড়ল, কিন্তু তার হৃদয়ে তুফান চলছিল। সে ভাবছিল, যে মানুষকে আমি পরখ করতে এসেছিলাম সে প্রতিবার পরীক্ষায় পাশ করছে। সেই রাতে আরজা তার বাবাকে ফোন করল। বাবা? বিক্রম মালহোত্রা জিজ্ঞাসা করলেন। হ্যাঁ বেটা। আরজার গলা একটু আবেগপূর্ণ ছিল। আমার উত্তর পেয়ে গেছি। কি মানে? আরজা বলল, আদিত্য সেই মানুষ যার খোঁজ আমি করছিলাম। ফোনের ওপাশে কয়েক মুহূর্ত চুপচাপ। তারপর বিক্রম মালহোত্রা হেসে বললেন, তাহলে এখন কি করার ভাবছ? আরজা ধীরে বলল, এখন সত্যি বলার সময় এসেছে। কিন্তু পরের দিন যা ঘটল তা সবাইকে চমকে দিল। সকাল সকাল বাড়ির বাইরে অনেক দামি গাড়ি এসে থামল। পুরো মহল্লা অবাক হয়ে গেল। দরজা খুলল এবং ভেতরে ঢুকলেন বিক্রম মালহোত্রা। তাদের সাথে অনেক লোক ছিলেন, দামি স্যুট, বডিগার্ড। সবার চোখ একদম বড় হয়ে গেল। সুনিতা শর্মা ঘাবড়ে গেলেন। আপনি কে? বিক্রম মালহোত্রা হেসে বললেন, আমি আমার মেয়েকে নিতে এসেছি। আদিত্য অবাক ছিল। আপনার মেয়ে? তখন সীমা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। সে তার বেনি খুলে বলল, বাবা। ঘরে দাঁড়ানো সবাই একদম স্তব্ধ হয়ে গেল। প্রিয়ার চোখ বড় হয়ে গেল। সুনিতা শর্মার হাত থেকে গ্লাস পড়ে গেল এবং আদিত্য শুধু চুপ করে দাঁড়িয়েছিল। তারা বুঝতেই পারছিল না এখন কি হয়েছে। বিক্রম মালহোত্রা বললেন, এটা আমার মেয়ে আরিয়া মালহোত্রা। পুরো বাড়ি স্তব্ধ হয়ে গেল, কিন্তু সবচেয়ে বড় ধাক্কা এখনও বাকি ছিল। কারণ সত্যি জানার পর আদিত্য এমন একটা সিদ্ধান্ত নিল যা সবাইকে পুরোপুরি অবাক করে দিল। ঘরের ভেতর এমন স্তব্ধতা ছিল যে কারো শ্বাসের আওয়াজও স্পষ্ট শোনা যাচ্ছিল। কয়েক সেকেন্ড আগে পর্যন্ত যে মেয়েকে সবাই সীমা নামের সাধারণ ঝি ভাবছিল, সে এখন তাদের সামনে দাঁড়িয়েছিল। আরিয়া মালহোত্রা, দেশের সবচেয়ে বড় শিল্পপতিদের একজনের মেয়ে। সুনিতা শর্মার মুখের রং উড়ে গেল। তাদের হাত কাঁপছিল। এটা কিভাবে সম্ভব? প্রিয়া তো যেন পাথর হয়ে গিয়েছিল। তার বিশ্বাসই হচ্ছিল না। মানে, সীমা, আপনি কোটিপতির মেয়ে? আরিয়া ধীরে মাথা নাড়ল। ঘরে দাঁড়ানো প্রত্যেক মানুষ তার দিকে তাকিয়েছিল, কিন্তু সবচেয়ে শান্ত ছিল আদিত্য। তার চোখে অবাক হওয়া ছিল ঠিকই, কিন্তু রাগ ছিল না। বিক্রম মালহোত্রা সামনে এগিয়ে এলেন। তিনি আদিত্যকে বললেন, আমি জানি এসব একটু অদ্ভুত লাগছে। আদিত্য ধীরে বলল, একটু না, অনেক। বিক্রম মালহোত্রা হালকা হেসে বললেন, আসলে এসব একটা পরীক্ষা ছিল। পরীক্ষা? আরজা সামনে এসে বলল, হ্যাঁ। সবাই চুপ হয়ে গেল। আরজা ধীরে ধীরে পুরো কথা বলল, কিভাবে সে এমন মানুষের সাথে বিয়ে করতে চায় যে তাকে তার টাকার জন্য নয়, বরং তার হৃদয়ের জন্য চায়, এবং তাই সে ঝি হয়ে এই বাড়িতে এসেছিল। সুনিতা শর্মার চোখে জল এলো। হে ভগবান, আমরা তো তোমাকে কত বকেছি। প্রিয়াও লজ্জায় মাথা নত করে ফেলেছিল। আমাকে ক্ষমা করে দিন। আরজা হেসে বলল, আপনারা কিছু ভুল করেননি, আমি এখানে শিখতেও এসেছিলাম। কিন্তু ঠিক সেই সময় সবার নজর আদিত্যের দিকে গেল, কারণ সবচেয়ে বড় প্রশ্ন এখনও বাকি ছিল। আদিত্য কি ভাবছে? আদিত্য কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে জিজ্ঞাসা করল, তাহলে এর মানে আপনারা আগে থেকেই সব জানতেন? আরজা বলল, না, শুধু বাবা জানতেন। আদিত্য গভীর শ্বাস নিল। তারপর বলল, আর আমি শুধু একটা পরীক্ষা ছিলাম। ঘরে আবার স্তব্ধতা নেমে এলো। আরজা তৎক্ষণাৎ বলল, না আদিত্য, এমন নয়। কিন্তু আদিত্যের গলা একটু ভারী হয়ে গেল। কিন্তু সত্যি তো এটাই। আমি চাইনি যে তোমাকে আঘাত লাগুক। আরজার চোখে জল এলো। আমি কখনো তোমাকে আঘাত দেবার কথা ভাবিনি। আদিত্য কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর ধীরে বলল, আপনারা খুব বড় মানুষ, আর আমি শুধু একজন সাধারণ মানুষ। বিক্রম মালহোত্রা তৎক্ষণাৎ বললেন, বেটা, মানুষের দাম টাকা দিয়ে হয় না। কিন্তু আদিত্য হেসে বলল, স্যার, এই কথা আমি জানি, কিন্তু দুনিয়া সবসময় এমনভাবে ভাবে না। আরজা ঘাবড়ে গেল। আদিত্য, তুমি কি বলতে চাও? আদিত্য তার দিকে তাকাল। তার চোখে গভীর শান্তি ছিল। তারপর সে সেই কথা বলল যা সবাইকে পুরোপুরি অবাক করে দিল, আমি এই সম্পর্ক মেনে নিতে পারব না। ঘরে যেন বিদ্যুৎ পড়ল। প্রিয়া চমকে উঠল। কি? সুনিতা শর্মা কেঁদে উঠলেন, বেটা, এমন বলো না। কিন্তু আদিত্য শান্ত ছিল। আরজার চোখ থেকে জল বয়ে যাচ্ছিল। কেন? আদিত্য বলল, কারণ আমি চাই না কেউ বলুক যে আদিত্য শর্মা কোটিপতি মেয়েকে বিয়ে করে নিজের জীবন বানিয়ে নিয়েছে। আরজা বলল,
আমার দুনিয়ার পরোয়া নেই। আদিত্য ধীরে বলল, কিন্তু আমার আছে। ঘরে আবার স্তব্ধতা নেমে এলো। কয়েক মুহূর্ত পর আদিত্য তার ব্যাগ তুলে নিল। আমার একটু সময় লাগবে। সে দরজার দিকে হাঁটতে লাগল। আরজা পিছন থেকে ডাকল, আদিত্য থামো। কিন্তু সে থামল না। দরজা বন্ধ হয়ে গেল। আরজা সেখানেই দাঁড়িয়ে রইল। তার চোখ থেকে জল অবিরাম বয়ে যাচ্ছিল। বিক্রম মালহোত্রা ধীরে বললেন, কখনো কখনো সঠিক মানুষকে বুঝতে সময় লাগে। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। 3 দিন কেটে গেল। আদিত্য বাড়ি ফিরে আসেনি। সে তার বন্ধুর বাড়িতে থাকছিল। আরজা প্রতিদিন অস্থির হয়ে উঠছিল। 3য় দিন সে একটা সিদ্ধান্ত নিল। সে একা আদিত্যের সাথে দেখা করতে চলে গেল। আদিত্য একটা ছোট পার্কে বসেছিল। আরজা ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়াল। আদিত্য তাকে দেখল। তুমি এখানে? আরজা বলল, হ্যাঁ। কয়েক মুহূর্ত দুজন চুপ করে রইল। তারপর আরজা বলল, তুমি সঠিক ছিলে। আদিত্য অবাক হয়ে বলল, কি মানে? আরজা বলল, তুমি বলেছিলে লোকেরা বলবে তুমি কোটিপতি মেয়েকে বিয়ে করেছ। তারপর সে ধীরে বলল, কিন্তু যদি আমি কোটিপতি না থাকি? আদিত্য চমকে উঠল। কি? আরজা তার ব্যাগ থেকে কিছু কাগজ বের করল। এটা আমার সব শেয়ার এবং সম্পত্তির ট্রান্সফার পেপার। আদিত্য অবাক হয়ে রইল। তুমি কি করছো? আরজা হেসে বলল, আমি সব কিছু ছেড়ে দিয়েছি। কি? হ্যাঁ, এখন আমি শুধু আরজা, কোনো কোটিপতি নয়। আদিত্য হতবাক। তুমি পাগল হয়ে গেছ? আরজা বলল, হয়তো। তারপর তার চোখে তাকিয়ে বলল, কিন্তু যদি ভালোবাসা সত্যি হয় তাহলে তার জন্য একটু পাগল হওয়া জরুরি। আদিত্যের চোখে জল এলো। তুমি এসব আমার জন্য করেছ? আরজা ধীরে বলল, না, আমাদের জন্য। কয়েক মুহূর্ত দুজন চুপ করে রইল। তারপর আদিত্য ধীরে বলল, তুমি সত্যি এটা করতে চাও? আরজা হেসে বলল, হ্যাঁ। আদিত্য তার দিকে হাত বাড়াল। তাহলে আমরা দুজন মিলে নতুন জীবন শুরু করব। আরজার চোখে খুশির জল এলো। কয়েক মাস পর একটা সাধারণ মন্দিরে খুব সাদাসিধেভাবে আরজা এবং আদিত্যের বিয়ে হল। না কোনো বড় শোরগোল, না কোনো বড় ভিড়, শুধু পরিবার এবং সত্যিকারের ভালোবাসা। বিক্রম মালহোত্রা দূরে দাঁড়িয়ে হাসছিলেন। তিনি ধীরে বললেন, আজ আমার মেয়ের ওপর সবচেয়ে বেশি গর্ব হচ্ছে। এবং এভাবে এক কোটিপতি মেয়ে যে ঝি হয়ে তার ভালোবাসার পরীক্ষা নিতে এসেছিল, সে পেয়ে গেল এমন একটা জীবনসঙ্গী যে টাকা দিয়ে নয়, হৃদয় দিয়ে ধনী ছিল। গল্প এখানেই শেষ হয়। বন্ধুরা, যদি এই গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না। কমেন্টে আপনার শহরের নাম লিখুন, আপনার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার একটা ছোট্ট সাপোর্টই এমন গল্প আনার শক্তি দেয়।